দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলে এই ঘটনাটা বারবার ঘটানো হয়েছে এবং পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে এবং সেটা স্বীকারও করেছেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন যে জামিনের পরে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো এই ব্যাপারগুলো ঘটেছে, কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি আওয়ামী লীগের নামগন্ধ আছে সাধারণ সদস্য গ্রামের, তাদেরকেও যাদেরকে জেলে পোড়া হয়েছে তাদের জামিনের পরে আবার নতুন আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর যে মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি, সেখানে আসিফ নজরুল ৭০% আসামিদের জামিন পাওয়ার যে তথ্য দাবি করেছেন, যে ৭০% জামিন পেয়েছে, আবার পরক্ষণে তিনি এটাও স্বীকার করেছেন যে সেই সংখ্যাটা আদতে বাস্তবতায় অনেক কম, কারণ জামিনের পরে সে হয়তো অন্য মামলায় অ্যারেস্ট হয়েছে, আবার তাকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু এই ঘটনার পরে যখন প্রফেসর ইউনূস সরকারের আমল গেল, বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার হিসেবে দায়িত্ব নিল, এরপরেও যদি ঘটে তাহলে ব্যাপারটা দুঃখজনক বোধহয়। এই শোন অ্যারেস্টের ব্যাপারটা বেশ দুঃখজনক। একজন মানুষের জামিন পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকারটা কেড়ে নেওয়াটা কতটা আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেই প্রশ্ন হয়তো উঠবে। আমরা খুবই দুঃখজনকভাবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজশাহীর ডিআইজিকে এরকম একটা নির্দেশ জারি করতেও দেখেছিলাম। তার অধীনস্থ জেলাগুলোর এসপির কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেলেই জেলগেট থেকেই তাকে গ্রেপ্তার করে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে এবং তাদেরকে জেলে রাখতে হবে, যেন তারা মুক্ত হয়ে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, দল গোছানোর কাজ করতে না পারে। সেই ঘটনা প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছিল, কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য আমরা পাইনি। এবার আরেকটা ঘটনা সামনে আসলো। এই ঘটনাটা আমরা দেখলাম যে জামালপুরে এই ঘটনাটা ঘটেছে। জামালপুরে জামিনের পরে জেলগেট থেকে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতাসহ ৬ জন নেতাকে জেল গেট থেকেই আবারও গ্রেপ্তার করা হয়েছে, অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং ডিবি পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছে। কেন এটা ঘটানো হলো, তাদের নামে আবার কি মামলা আছে, কেন জামিন পাওয়া অনেক দিন প্রতীক্ষার পরে জামিন পাওয়া একজন ব্যক্তিকে জেল গেটে আবার বারংবার গ্রেপ্তার করা হচ্ছে কিংবা গ্রেপ্তার হওয়ার এই ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে, এখানে গলদটা কোথায়? চলুন একটু জেনে দেখি এই ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম একজন মানুষ একজন আসামি বিশেষ করে যখন জামিন পায়, জেলে তো সীমাহীন কষ্টের মধ্যে থাকতে হয় এবং জেলে কেমন কষ্টের মধ্যে থাকতে হয় এটা বিএনপির শীর্ষ নেতাদের অনেকেরই সেই অভিজ্ঞতা রয়েছে, কারণ আওয়ামী লীগের আমলে তাদেরকে বারবার জেলে যেতে হয়েছে এবং অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সেই বারবার তাদেরকে জেলে নিয়েছে অহেতুকভাবে, বিনা কারণে এবং মিথ্যা মামলায়। এই অভিযোগগুলো কিন্তু আছে। এই অভিযোগগুলো যখন আছে এবং এই অভিযোগগুলো যখন বিএনপির শীর্ষ নেতারা ফেস করেছেন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ওই গুম হয়ে যাওয়া কিংবা তাকে নির্বাসিত করা ভারতে, এই অভিযোগগুলো যখন আমরা বারবার শুনে আসছি, তখন বেআইনিভাবে কাউকে টর্চার করলে অনুভূতিটা কেমন হয় সেটা বিএনপির শীর্ষ নেতৃত্বের খুব ভালোভাবে জানা আছে এবং জানা থাকার কথা। একজন আসামি অনেক প্রতীক্ষার পরে, অনেক সাধনার পরে কিন্তু জামিন পান। জামিন পাওয়ার পরে সে যখন স্বপ্ন দেখে যে মুক্ত হয়ে সে তার পরিবারের সঙ্গে দেখা করবে, সন্তানকে বুকে জড়িয়ে নেবে, স্ত্রীর ভালোবাসা, স্নেহ লাভ করবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে সে আবার যেতে পারবে, ঠিক সেই সময় সেই স্বপ্নকে ধূলিসাৎ করে জেলগেট থেকে যখন আবারও তাকে গ্রেপ্তার করে কোনো একটা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আবারও আদালতের মাধ্যমে নতুন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়, তখন সেটা তার জন্য কিংবা তাদের জন্য একটা দুর্বিষহ ব্যাপার। এই ঘটনাটা আবারও ঘটল। এই ঘটনাটা জামালপুরে ঘটেছে। শিরোনামটা দেখে নিন কালবেলার, যেখানে বলা হচ্ছে জেলগেট থেকে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে যে জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে জামালপুরের মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সন্ধ্যার পরে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম। মানে মোটামুটি ওই এলাকার বেশ গুরুত্বপূর্ণ নেতাই তারা। তাদের দিকে যে পুলিশের একটা নজর থাকবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তবে কোন মামলায় তাদেরকে পুনরায় আবার গ্রেপ্তার করা হয়েছে কিংবা শোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেটা কেউ নিশ্চিত করতে পারেনি, এমনকি থানা পুলিশও নিশ্চিত করতে পারেনি। কারাগার সূত্রে জানা গেছে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় 1 মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা। 1 মাস জেল খেটেছেন তারা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হন। পরে কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এদিকে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। কেন গ্রেপ্তার করা হয়েছে, কি মামলা তাদের বিরুদ্ধে রয়েছে সেই ব্যাপারে কিছুই বলা হয়নি। জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রাতেই জামালপুর সদর থানায় নিয়ে আসা হবে এমনটাও জানিয়েছিলেন। ডিবি তাদের কোন মামলায় গ্রেপ্তার করেছে সেটা গত রাত পর্যন্ত তিনি জানাতে পারেননি। আজকে এই ভিডিওটা যখন দেখছেন তখন ইতিমধ্যেই তাদেরকে কারাগারে আদালতে উপস্থিত করে আদালতের মাধ্যমে আবার নতুন কোনো মামলায় কারাগারে পাঠানোর ঘটনা নিশ্চয়ই এরই মাঝে ঘটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের নামে যদি মামলা থাকতোই তাহলে আগে থেকে যদি মামলা থাকতোই তাহলে সেই মামলায় কারাগারে থাকা অবস্থাতেই তো তাদের শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপার থাকতো। একাধিক মামলা থাকলে তো একাধিক মামলায় জামিন না হওয়া পর্যন্ত তার কারামুক্তি হওয়া সম্ভব নয়। যেহেতু তাদের কারামুক্তি হয়েছিল তাই সেহেতু ধরে নেওয়া যায় যে তাদের নামে কোনো ভ্যালিড মামলা ছিল না। তার মানে নতুন করে আবার মামলা সাজিয়ে কিংবা কোনো আগের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদেরকে ঢুকিয়ে এই যে কার্যক্রমগুলো করা হচ্ছে, যেটা প্রফেসর ইউনূসের আমলে সবথেকে বেশি সমালোচিত হয়েছে, যেটা একটা গণতান্ত্রিক সরকার এবং যে সরকারটা বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবে তারা নিজেরা দাবি করে, যে দলটা দাবি করে, সেই দলের পক্ষ থেকে এরকম কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। আবার যেটা প্রথমে বলছিলাম যে অহেতুক গ্রেপ্তার করে কারাগারে রাখার ব্যাপার এবং কারাগারে রাখলে কেমন লাগে সেটা বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং যারা মন্ত্রিপরিষদে আছেন তাদের প্রায় সবাই এই ব্যাপারটা খুব ভালোভাবে জানেন, কারণ তারা সেগুলো ফেস করেছেন। তো একজন উৎকৃষ্ট মানুষের কর্তব্য কি? উৎকৃষ্ট মানুষের কর্তব্য এটা যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? কবির এই কথাটা মানা। যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার সরকার আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য বারবার জেলে ঢুকিয়েছে, জেলে পচিয়েছে এবং সেই ব্যথাটা আপনি বোঝেন, এই কুকুরের কামড় খেলে কেমন ব্যথা লাগে সেই ব্যথাটা আপনি বোঝেন যদি মনে করেন, তাহলে পাল্টা কামড়টা আপনার দেওয়ার কথা নয়। যদি আপনি নিজেকে সভ্য মানুষ কিংবা উৎকৃষ্ট মানুষ হিসেবে দাবি করতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতটা সভ্য হচ্ছি কিংবা আমরা কতটা উৎকৃষ্ট হতে চাই আদতে, নাকি আমরা সেই পুরনো ধারা মোতাবেক চলতে চাই, যে ধারাটা প্রফেসর ইউনূস সব থেকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই ধারার এক্সটেনশন পিরিয়ড আমরা চালাতে চাই কিনা, কিংবা শেখ হাসিনা সরকার যে ভুল করেছে সেই একই ভুলগুলো আমরাও করতে চাই কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই শোন অ্যারেস্টের যে ব্যাপার, এখান থেকে জাতিকে মুক্তি পেতে হবে, এখান থেকে জাতিকে মুক্ত হতে হবে, নতুবা আমাদের জন্য একটা বড় অশনি সংকেত অপেক্ষা করছে। কারণ এই প্রতিশোধের রাজনীতি যদি পরম্পরা অনুযায়ী চলতেই থাকে তাহলে সেটা একসময় ভয়ানক থেকে ভয়ানকতম রূপে আবির্ভূত হবে। সেদিন হয়তো আমাদের আর কিছু বলারও থাকবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট।